আমরা জানি আলবার্ট আইনস্টাইন পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা বিজ্ঞানী। তিনি একাই হাজারো সায়েন্টিস্টের চাইতে দ্রুত সমস্যার সমাধান করতে পারতেন। তিনি সেই সকল সমস্যার সমাধান করেছেন যা মানুষ কখনো চিন্তাও করেনি। আলবার্ট আইনস্টাইন একজন ফিজিসিস্ট, যিনি থিওরি অফ রিলেটিভিটি E=mc² এবং ফটো ইলেকট্রিক ইফেক্ট তৈরি করে পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিলেন, যার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তার এক্সট্রা অর্ডিনারি চিন্তা শক্তি দেখে লোকজন ভাবতে শুরু করে আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের চাইতে অনেক বেশি স্পেশাল। এই কথা আইনস্টাইন নিজেও জানতো। এই কারণে তিনি চাননি সে মারা যাওয়ার পর তার বডির কোনো অংশ নিয়ে রিসার্চ করা হোক। সেজন্য সে মৃত্যুর আগেই ইনস্ট্রাকশন দিয়েছিলেন সে মারা গেলে যেন তার বডি পুড়িয়ে ফেলা হয়। কিন্তু আইনস্টাইনের যা ভয় ছিল তাই ঘটে। 18 এপ্রিল 1955 সালে প্রিন্সটন হসপিটালে তিনি ইন্তেকাল করেন। তখন ডক্টর তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের সময় চুপি চুপি আইনস্টাইনের ব্রেন সরিয়ে ফেলে। ডক্টরের নাম ছিল হার্ভে। ডক্টর হার্ভে কিছুদিন পর আইনস্টাইনের পরিবারের কাছে ব্রেন চুরির কথা স্বীকার করে এবং আইনস্টাইনের ছেলে হান্স আলবার্টের থেকে যে কোনোভাবে অনুমতি নিয়েছিল যে তার বাবার ব্রেনের মধ্যে এমন কি রহস্য লুকিয়ে আছে যা পুরো দুনিয়া জানতে চায়। ডক্টর হার্ভে প্যাথোলজিস্ট হলেও তিনি শুধু পোস্টমর্টম করতে জানতেন। তারপরও তিনি একাই রিসার্চ করার চিন্তা করেছিলেন। তিনি ব্রেনের কয়েকটি ফটো নেন এবং ব্রেনটিকে 240টি ছোট ছোট টুকরো করেন। তিনি আইনস্টাইনের ব্রেনের উপর অনেক দিন ধরে অনেক স্টাডি করেন, কিন্তু তেমন ফলাফল পান না। এই সময় তিনি একটি সঠিক সিদ্ধান্ত নেন। সে আইনস্টাইনের ব্রেনের আলাদা আলাদা পার্ট দুনিয়ার মধ্যে বেস্ট নিউরো প্যাথোলজিস্টদের রিসার্চ করার জন্য পাঠাবে। 1955 সালে ব্রেন চুরি হওয়ার 30 বছর পর 1985 সালে প্রথমবার আইনস্টাইনের ব্রেনের উপর একটি স্টাডি পাবলিশ করা হয়, যেখানে বলা হয় আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের চাইতে অনেক ডিফারেন্ট। সবচেয়ে বড় ডিফারেন্ট ব্রেনে কর্পাস ক্যালোসাম নামে এই জায়গাটায়। আপনাদেরকে বলি, মানুষের ব্রেন দুইটি আলাদা আলাদা ভাগে বিভক্ত। মানুষ যে কাজে করুক না কেন সেটা প্রথমে ব্রেনের এক অংশে প্রসেস হয় এবং এরপর ব্রেন আমাদের দেহকে সেই কাজ করার সিগন্যাল দেয়। লেফট ব্রেন আমাদের শরীরের রাইট অংশকে কন্ট্রোল করে এবং রাইট ব্রেন আমাদের শরীরের লেফট অংশকে কন্ট্রোল করে। 90% মানুষের লেফট ব্রেনই কথা বলতে, বুঝতে, ম্যাথমেটিক ক্যালকুলেশন করতে এবং লিখতে সাহায্য করে, যেখানে রাইট ব্রেনে ক্রিয়েটিভিটি, মিউজিক, ড্রয়িং করার স্কিল থাকে। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন এসেছে, এখানে কর্পাস ক্যালোসামের কাজ কি? মনে করুন আপনি কিবোর্ডে টাইপিং করছেন। এই সময় আপনি এক হাত দিয়ে একটি ভুল শব্দ লিখলেন, সাথে সাথেই অন্য হাত দিয়ে সেটা কেটে ঠিক করে ফেলেছেন। তো এখানে কি হয়েছে? আপনার লেফট ব্রেন যখন একটা ভুল করেছে তখন রাইট ব্রেন তাকে দ্রুত সিগন্যাল দিয়ে সেটাকে ঠিক করে ফেলেছে। ব্রেনের দুপাশ যার মাধ্যমে কমিউনিকেট করে তাকে কর্পাস ক্যালোসাম বলা হয়। আর আইনস্টাইনের কর্পাস ক্যালোসাম একজন সাধারণ মানুষের চাইতে অনেক বড় ছিল, অর্থাৎ তার লেফট এবং রাইট ব্রেনের সাথে অনেক স্ট্রং কানেকশন ছিল, যে কারণে আইনস্টাইন অনেক কমপ্লেক্স প্রবলেম এবং সিচুয়েশনকে ইমাজিন করতে পারতেন। কর্পাস ক্যালোসাম বড় হওয়া ছাড়াও আইনস্টাইনের ব্রেনে প্লেটনও বড় ছিল। এই কারণে রিসার্চাররা মনে করেন ব্রেনের মধ্যে নিউরনের ফ্লো অনেক ভালো হতো। নিউরনের ফ্লো ভালো হওয়ার কারণে তার ক্যালকুলেশন অনেক বেশি ভালো ছিল। তিনি খাতা কলম ছাড়াই কমপ্লেক্স ক্যালকুলেশন করার ক্ষমতা রাখতেন। যখন আইনস্টাইনের ব্রেনের ওজন মাপা হয়েছিল তখন তার ওজন ছিল 120 গ্রাম, যেখানে একজন সাধারণ মানুষের ব্রেনের ওজন 1400 গ্রাম। রিসার্চাররা মনে করেন তার ব্রেনের লাইনগুলো অনেক পাতলা, যার কারণে তার ব্রেনে অনেক বেশি নিউরন ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, আইনস্টাইনের জন্ম থেকে তার ব্রেন এমন, নাকি জন্ম হওয়ার পরে তার ব্রেন এরকম হয়েছে? আপনারা জানলে অবাক হবেন, আইনস্টাইনের জন্মগ্রহণের পর থেকে তিনি 5 বছর পর্যন্ত কোনো কথাই বলেননি। এছাড়াও আরও এমন অনেক ঘটনা আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি আইনস্টাইনকে নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আইনস্টাইনের মস্তিষ্ক আজও সংরক্ষণ করে রাখা হয়েছে, হয়তো ভবিষ্যতে আমরা আরও নতুন কিছু তথ্য জানতে পারবো।